21 আগস্ট 2004 বিকেল 5:22 ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ। রাজধানীর এক রাজনৈতিক সমাবেশে হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। হঠাৎ করেই আকাশ ফেটে নামে মৃত্যু। একে একে 11টি গ্রেনেড বিস্ফোরিত হয়। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। রক্ত, ধোঁয়া আর আর্তনাদে ঢাকা পড়ে যায় জনতার কণ্ঠ। সেদিন প্রাণ হারায় 24 জন, আহত হয় শতাধিক। আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমান এই হামলায় নিহত হয়। হামলার পরপরই শুরু হয় এক সুপরিকল্পিত নাটক। প্রথম তদন্তে ঘটনার দায় চাপানো হয় জজ মিয়া নামে একজন রিকশা চালকের ওপর। তাকে আটক করে প্রচার করা হয় তিনি জড়িত হরকতুল জিহাদ নামে এক জঙ্গি গোষ্ঠীর সাথে। আরও গ্রেফতার করা হয় মুফতি হান্নান সহ কয়েকজন আলেমকে। তাদের দেয়া হয় চিত্রনাট্য স্বীকারোক্তি। 2007 সালে দেশ চলছে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তখন পুনরায় খোলা হয় 21 আগস্ট হামলার জখমি ফাইল। নতুন তদন্ত উন্মোচিত হয় এক নতুন লোমহর্ষক নাম, হাওয়া ভবন। ক্ষমতার ছায়াতলে ঢাকার এক গোপন ঘর, যেখানে বসেই নাকি আঁকা হয়েছিল মৃত্যুর নকশা। তদন্ত বলছে অস্ত্র, অর্থ আর নির্দেশ এসেছিল এমন এক জায়গা থেকে যেখানে প্রশাসন, গোয়েন্দা, রাজনীতির কুশীলবেরা একই ছাতার নিচে কাজ করেছিল। জজমে ও মুফতি হান্নানদের স্বীকারোক্তি পরবর্তীতে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। তৎকালীন তদন্ত ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়েও উঠেছিল গুরুতর অভিযোগ। এই হামলা কেবল একটি উগ্র গোষ্ঠীর কাজ ছিল না, বরং তদন্ত অনুযায়ী এটি ছিল রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতা, যার উদ্দেশ্য ছিল বিরোধী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ 10 বছর তদন্ত শেষে বারবার একই নাম উঠে আসে প্রমাণসহ। একটি রাজনৈতিক দলের দিকে উঠে যায় শতবার প্রশ্নের আঙুল। দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বিএনপি। খারাপ। ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না। সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাঁধে কোদাল বসে আছেন, কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। সাল 1978। একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে রাষ্ট্রপতির কার্যালয়ের অভ্যন্তরে। সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান হাতে নেন একটি নতুন রাজনৈতিক মিশন। নাম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। তখন বলা হয়েছিল এটি হবে জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। কিন্তু ইতিহাসবিদরা বলেন এই দলের জন্ম জনগণের চাহিদা থেকে নয়, বরং সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক উপায় হিসেবেই। বিএনপির রাজনীতিতে প্রাধান্য পায় রাষ্ট্র বনাম দল ধারা, যেখানে দলীয় সিদ্ধান্ত অনেক সময় ছাপিয়ে যায় রাষ্ট্রীয় কাঠামো। প্রথম দিকে বিএনপি গঠন হয় সেনাবাহিনী, আমলা ও সাবেক রাজনৈতিক নেতাকর্মীদের মিশ্রণে। কথিত আছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মানুষদের হাতে তৈরি দল স্বাধীনভাবে নয়, বরং রাষ্ট্রীয় ছাতার নিচেই বড় হতে থাকে। বিএনপি তুলনামূলকভাবে দ্রুত জনপ্রিয়তা পায়, কিন্তু সমালোচকরা বলেন এই জনপ্রিয়তার ভিত্তি ছিল রাষ্ট্রযন্ত্রের প্রভাব ও প্রণোদনা, জনগণের সক্রিয় অংশগ্রহণ নয়। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি থাকলেও শুরু থেকেই লক্ষণ ছিল শক্তিশালী কেন্দ্রীকরণ, ব্যক্তি নির্ভরতা এবং পরিবারতন্ত্রের বীজ। বিএনপির জন্মের ইতিহাস তাই কেবল একটি দলের উত্থান নয়, এটি ছিল রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য রচিত একটি রাজনৈতিক কৌশলের পাণ্ডুলিপি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির স্থান অস্বীকারযোগ্য। বিএনপি 1991 সালে নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছে, সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটিয়েছিল, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছে, তথ্য প্রযুক্তি খাতে গুরুত্ব দিয়েছিল। নারী শিক্ষার প্রসারেও বিএনপির অবদান রয়েছে। সেনাবাহিনীর এক বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। তার মৃত্যু রাষ্ট্রীয় স্থিতিশীলতায় বড় ধাক্কা দেয়। এই শূন্যতা ভরিয়ে দিতে পারল না দলের নেতৃত্ব। এরপর বিএনপির অভ্যন্তরীণ মতবিরোধ শুরু হয়। ক্ষমতার লোভ আর গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়ে দল। রাজনৈতিক স্থিতিশীলতার বদলে ক্রমশ বেড়ে যায় অবিচার ও দুর্নীতি। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারি তহবিলের অপব্যবহার, অসংখ্য দুর্নীতি, কেলেঙ্কারি এবং ব্যক্তিগত স্বার্থের লড়াই শুরু হয়। এই সময়কালে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঠেকেছে, জনগণের আস্থা কমেছে। তত্ত্বাবধায়ক সরকারের আগমনের মাধ্যমে
বিএনপির শাসনামল কঠিন পরীক্ষায় পড়েছে। ভোটের অবাধ ও সুষ্ঠু পরিবেশ বিনষ্ট, ভোট কারচুপি, ক্ষমতার অপব্যবহার আর প্রশাসনিক নিপীড়ন বিরোধীদের প্রতি বাড়তে থাকে। ধীরে ধীরে বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করে। রাজনীতির মঞ্চে তারা হারাতে থাকে রাজনৈতিক ও সামাজিক সমর্থন। এর মধ্যেই শুরু হয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। মেজর জিয়ার মৃত্যুর পর শুরু হওয়া ক্ষমতার লড়াই ও দুর্নীতির সংস্কৃতি বিএনপিকে রাজনৈতিক দুর্বলতার দিকে ঠেলে দেয়। বিএনপির পতনের বীজ সেখানেই বোনা শুরু হয়, আর সেই বীজ পল্লবিত হয় 2001 সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর। ক্ষমতায় ফিরে দলটির নেতৃত্বে আসে আত্মবিশ্বাসের চেয়েও বেশি কিছু। আসে এক ধরনের নিয়ন্ত্রণ প্রবণতা। তখন দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর নেওয়া হতো না মন্ত্রিসভায় বা সচিবালয়। মূল স্রোতের বাইরে গুলশান 6-এর এক নির্জন ভবনে গড়ে ওঠে একটি পরিকল্পিত ক্ষমতার বলয়, যার নাম হাওয়া ভবন। সেখানে বসেই দলটির শীর্ষ নেতা ও তার ঘনিষ্ঠ মহল নির্ধারণ করতেন বদলি, বরাদ্দ, অনুমোদন, এমনকি বিচার প্রক্রিয়ার দিক নির্দেশনা। চেক ছাড়াই মিলত অনুদান, শুধু থাকলেই হতো বিশেষ পরিচয়। হাওয়া ভবন হয়ে ওঠে ছায়া প্রশাসনের কেন্দ্র। এখানেই গড়ে ওঠে অদৃশ্য শক্তির জাল, যার প্রভাব সরকারি সংস্থার গায়ে ছিল কিন্তু দায় ছিল না কোথাও। রাজনৈতিক ভাষায় একে বলা হতো ছায়া রাষ্ট্র, আর জনগণের চোখে গণতন্ত্রের মূল প্রভাবশালী এক বিষবৃক্ষ। এই ভবনের ছায়া পড়েছিল ব্যবসা বাণিজ্য, প্রশাসন, এমনকি নিরাপত্তা বাহিনীর গায়ে। কোনো কিছুই আর মূল সরকারের নিয়ন্ত্রণে সীমাবদ্ধ ছিল না। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসতে থাকে একের পর এক, এবং তখনই স্পষ্ট হতে শুরু করে বিএনপি শুধু সরকার নয়, একটি বিকল্প ক্ষমতার পরীক্ষাগারেও পরিণত হয়েছে। আর সেই পরীক্ষাগারে যেসব অস্ত্র তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব। 2004 সালে প্রতিষ্ঠিত এই বিশেষ বাহিনী ঘোষণা ছিল এটি হবে জঙ্গি ও দুর্বৃত্ত দমনের অভিজাত ইউনিট। তবে বাস্তব চিত্রটা খুব দ্রুতই ধোঁয়াটে হতে শুরু করে। একটির পর একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাতের আধারে তুলে নিয়ে যাওয়া, ফিরে না আসা শত শত মুখ, এসব ঘটনায় তৈরি হয় একটি নতুন শব্দ, ক্রসফায়ার। র্যাব তখন রাষ্ট্রের অধীনে ছিল, কিন্তু অনেকের মতে তার ছায়া পড়ে গিয়েছিল হাওয়া ভবনের দরজাতেও। আর এখানেই জন্ম নেয় সেই চক্র যা নিরাপত্তা ও রাজনীতির মধ্যরাস্তায় বিচারহীনতার সংস্কৃতি স্থায়ী করে তোলে। বিচারহীনতার সংস্কৃতি স্থায়ী করে তোলে যে ব্যবস্থা, তারও ছায়ায় জন্ম নেয় আরও এক ভয়ঙ্কর কাহিনী। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাটে রাতের অন্ধকারে ধরা পড়ে 10টি ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অস্ত্র। সেই অস্ত্র যদি সেদিন চুপচাপ পৌঁছে যেত গন্তব্যে, তবে হয়তো ভয়ঙ্কর কিছুই ঘটতে পারত। তদন্তে উঠে আসে গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা, আর চার্জশিটে দেখা যায় কিছু প্রভাবশালী রাজনৈতিক নাম, যারা তখন রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্রে অবস্থান করেছিল। একই সময় 2001 থেকে 2006 বিনিয়োগ নয় বরং প্লট, টেন্ডার, কমিশন আর চাঁদাবাজির ভাগাভাগি। রাজনীতির ছায়ায় এগিয়ে যায় অর্থনীতির গতি। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, বিটিসিএল এর লাইসেন্স বন্টন, ক্যান্টনমেন্ট প্লট নিয়ে বাণিজ্য, সবকিছুর নিচে থাকে পারিবারিক পরিচয় আর দলীয় সুপারিশ। শুধুমাত্র রাজনীতিবিদ নয়, প্রভাবশালী ঠিকাদার ও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিল অর্থনীতির বড় অংশ। দেশ এগোচ্ছিল না, বরং অল্প কজন এগোচ্ছিল রাষ্ট্রের রক্তে ভেলা ভাসিয়ে। 2006 সালের শেষের বাংলাদেশ। রাজপথ তখন শুধু ধুলোয় ভরা ছিল না, ছিল রক্ত, ভয় আর ষড়যন্ত্রে ভরা। ক্ষমতার পালাবদল নিয়ে একদল মরিয়া, আরেক দল বেপরোয়া। ভোটের তারিখ ঠিক হয়, আবার ভাঙে, বিশ্বাস ভেঙে পড়ে মানুষের চোখের সামনে। রাজনীতি যেন এক বিষাক্ত দাবার খেলা। গুটি চলে আদালতে, প্রেস ক্লাবে, এমনকি বিদেশি দূতাবাসেও। শেষমেশ জানুয়ারি 2007 জরুরি অবস্থা নামে নাম লিখিয়ে আসে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ চেয়েছিল ন্যায় বিচার, তবে তারা পেল সেনা সমর্থিত শাসন। 2 বছর পরে ডিসেম্বর 2008 রক্ত, অস্থিরতা আর কুটুচাল পেরিয়ে বাংলাদেশ ফিরে যায় ভোটের বাক্সে। এই নির্বাচনে বিএনপির পতন হলেও সূচনা ঘটে ফ্যাসিস্ট আওয়ামীবাদের। শেষ করতে যাচ্ছি আমরা। রাজনীতির মঞ্চে ভুল করা স্বাভাবিক, কিন্তু যখন সেই ভুল বারবার অপরাধে রূপ নেয় আর অপরাধ পরিণত হয় অভ্যাসে, তখন জনগণ আর দলকে আলাদা করে না, তারা শুধু বিচার করে কে ক্ষতি করেছে। আজ বিএনপি যদি মনে করে চাঁদাবাজি, খুন আর ক্ষমতার দাপটের মধ্য দিয়েই তারা আবার আস্থা ফিরে পাবে, তাহলে তারা ভুল করছে, ভয়াবহ ভুল। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, যে দল জনগণের আস্থা হারায় তাকে ক্ষমতার দরজায় ঠুকতে হয় অনেক বছর। কখনো কখনো সে দরজা আর কখনোই খোলে না।